देखिए প্রথম কদিন আগে এই পুষ্পা নিজেকে জাহাঙ্গীর খান নিজে পুষ্পা কথা বলে নিজেকে পুষ্পা সেজে পুষ্পা ঝুঁকেগি নেই বলা। আজকে সেই পুষ্পা পুরো ময়দান ছেড়ে চলে গেল। তার দল বলছে যেটা দলের সঙ্গে কোনো আলোচনা না করে তাহলে দল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিক, কারণ দলই তো তাকে প্রার্থী হিসাবে ডিক্লেয়ার করেছিল। তাহলে সেই দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে বিজেপিকে ওয়াকওভার দিয়ে আজকে যে ঘরে ঢুকে গেল, তার নিশ্চয়ই কোনো মানুষের বিরুদ্ধে তার যে এতদিনের আস্ফালন বা 2024 সালের লোকসভায় ফলতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 1,68,000 লিড, এটা সাধারণ মানুষের রায় ছিল না। তাদেরকে জোর করে জোরপূর্বক তাদেরকে সেখানকার লোকরাজ বলছে হাতে কালি লাগিয়ে দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। কাজেই ভোটটা তারা সেইভাবে করেছিল। ইলেকশন কমিশনে এবারও 29 এপ্রিল যখন জেনারেল ভোট ছিল অ্যাসেম্বলি, সেদিনকেও এই ধরনের করেছিল। তাই ইলেকশন কমিশন স্পেশাল অবজারভার পাঠিয়ে সেটাকে ইনকোয়ারিতে যখন ধরা পড়ল, তার জন্য রিপোল ব্যবস্থা করেছে। 29 তো পোল হয়েছিল, সকলের কাউন্টিং হলো, একটা কেন হলো না? তাহলে এরা রাজনীতির নামে লুট, বদমাইশি, লোকের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া, এই ধরনের অসাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত ছিল, যার নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় দিত। আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত যে তার একজন সৈনিক, যে তাকে নিয়ে অনেক আস্ফালন, ওখানেই একদিন গাড়িতে চেপে, গাড়ির ছাদের উপরে চেপে বলেছিল যে 2026 সালের 4 মে ও নাকি দিল্লির কোন বাপ আছে সব দেখে নেবে। তা এখন তো তার সৈনিকই তো ময়দান ছেড়ে পালাচ্ছে, তাহলে বাকি পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসটা 6 মাসের মধ্যে উঠে যাবে। তৃণমূল কংগ্রেসের কি ভবিষ্যৎ? আমি 50 বছর ধরে 1977 সালে কংগ্রেস পরাজিত হওয়ার পর আজ পর্যন্ত বাংলায় কংগ্রেস ফেরত আসেনি। 34 বছরের বামপন্থীরা 2011 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফেরত আসেনি। 2026 সালে তৃণমূল পরাজিত হওয়ার পর আর বাংলায় ফেরত আসবে। আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ, আমি সৈয়দ বংশের ছেলে। সৈয়দ হচ্ছে সব থেকে উচ্চ বংশ ভারতবর্ষের বুকে। সৈয়দ হচ্ছে সব থেকে উচ্চ বর্ণ, বাকি যত মুসলমান দেখছেন সব আমাদের নিচে বংশ। কোনো সৈয়দ বংশের লোক এরকম কীর্তি করতে বলবে না, কারণ নামাজ, প্রেয়ার, খোদাকে ডাকা, এটা মসজিদে করতে হবে, এটা আরাধনা করতে হবে, আল্লাহকে নির্দিষ্ট জায়গায় আছে। এবং কোনোদিন রাস্তা নাপাক, হাজার নোংরা, হাজার গালিস, সুতরাং রাস্তা তো কারোর বাপের না, রাস্তা সরকারের। তাই রাস্তায় কোনোদিন নামাজ পূর্বেও হয়নি, ভবিষ্যতেও হওয়ার দরকার নেই, আজও হবে না। কিন্তু মমতা ব্যানার্জির আমলে রাস্তায় নামাজ, রাস্তায় সব কিছু গায়ের কানুনি, সব মমতা ব্যানার্জির আমলে হয়েছে। কারণ মমতা ব্যানার্জি একটা কথা বলেছিল, দুধেল গাইদের একটু আধটু লাত খেতে হবে। ওই যে কথাটা বলেছিল, এর মিনিংটা বুঝতে পারছেন? এর মিনিংটা হচ্ছে দুধেল গাই কাদেরকে বললো? মুসলমানদেরকে। তাহলে মুসলমানরা গায়ের কানুনি কাজ করে, এটা মমতা ব্যানার্জি বকলমে ডিক্লেয়ার করে দিল, ঘোষিত করে দিল। এবং মুসলমানরাও ওতে খুশি হয়ে গেল। মমতা ব্যানার্জির তো আমাদের, এরা দেখুন, কোনো হাদিসে নেই, কোনো কোরআনে নেই, কোনো জায়গায় দেখাতে পারবে না যে রাস্তায় নামাজ পড়া যায়। ঠিক আছে, লোক বেশি হচ্ছে, একবার জামাত হলো, দ্বিতীয়বার জামাত করবে,
তৃতীয়বার জামাত করবে, কিন্তু রাস্তায় তো পড়ার আইন নেই। কিন্তু মমতা ব্যানার্জির আমলে রাস্তাঘাটে সব ব্যবহার হতো, কিচ্ছু বলতো না পুলিশ। কেন না, পুলিশ কানুন থাকা সত্ত্বেও, কানুনকে উল্লঙ্ঘন করা সত্ত্বেও তারা চুপচাপ থাকতো। কারণ এই দুদেল গাইদের পেছনে রাজ্য সরকার ছিল, এই দুদেল গাইদের পেছনে জাভেদ খান ছিল, এই দুদেল গাইদের পেছনে ববি হাকিম ছিল। তাই পুলিশও হাত পা বাঁধা ছিল। কিন্তু এই দুদেল গাইদের যে লম্প ঝম্প দীর্ঘদিন ধরে করে আসছে, 1-2 বছর না, 15 বছর, আপনাদেরও মাঝে মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জায়গায় মুখ্যমন্ত্রী বলে ফেলছেন, অর্থাৎ অভ্যাস। সেই অভ্যাসটা এখনো পর্যন্ত দুদেল গাইদের হয়ে আছে। ওরা এখনো ভাবছে গায়ের কানুনি আবার কি, রাস্তায় নামাজ বরাবর পড়ে এসছি 15 বছর, আজও পড়ব গাজোয়ারি, কিন্তু রাস্তায় নামাজ পড়া যাবে না, এটা গ্যার কানুনি। সেটা ওরা ভুলে, ওরা জানে দিদি আছে, কিন্তু দিদি যে নেই, ববি হাকিম যে নেই, ফিরহাদ হাকিমের সরকার। একটি জরুরি বিষয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলছি, জরুরি বিষয়, আপনারা দয়া করে গুরুত্বের সঙ্গে শুনবেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তার এতগুলি সম্পত্তি, এতগুলি বাড়ি বলে একটি তালিকা পুরসভার নাম করে বিভিন্ন জায়গায় ঘুরছে, বিশেষত সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় তা নিয়ে আলোচনা চলছে, এবং তাতে বিভিন্ন ঠিকানা, বিভিন্ন ব্যক্তি, তাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে এই প্রপার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানা। তো আমরা খুব স্পষ্টভাবে বলছি, এই তালিকাটি সম্পূর্ণ ফেক, ভিত্তিহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পত্তির মধ্যে এই তালিকার কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা ঘোষণা করার তার নির্বাচনী হলফনামায় করা আছে। ফলে যে বা যারা এই তালিকা নিয়ে প্রকাশ করছেন, প্রচার করছেন, উৎসাহ করছেন, তারা নিজ দায়িত্বে করবেন। কারণ এই ভিত্তিহীন তালিকার উপর কাউকে মেলাইন করার চেষ্টা, সেটা কিন্তু আইনি নয়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অবকাশ রয়েছে। যে তালিকাটি ঘুরছে সেই তালিকাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত বলে প্রচারিত হচ্ছে, কিন্তু এটি ভিত্তিহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পত্তি বা কোনো বাড়ি, যেগুলো সব বলা হচ্ছে অমুকের সঙ্গে তমুকের সঙ্গে, ওই তালিকার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। যে কারণে বিজেপি বা প্রতিপক্ষের কোনো দায়িত্বশীল কোনো নেতা পার্টি অফিস থেকেও এই তালিকা রিলিজ করছেন না। এগুলো বিশ্বস্ত সূত্র বলে এটা শুধুমাত্র বাজারে ছেড়ে দেয়া হচ্ছে। ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা পরিষ্কার বলছি, এই তালিকা ভিত্তিহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, বা এই তালিকার কোনো সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি আছে জানার ইচ্ছা থাকলে দয়া করে তার নির্বাচনী হলফনামাটা দেখে নেবেন। মেলাইন করার জন্য এই নিম্ন স্তরের প্রচার, এটা একদম ঠিক নয়। বাকি যে অংশে প্রতিহিংসামূলক কয়েকটি কাজ হচ্ছে সেগুলো নিয়েও আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এই তালিকাটি যেটি ঘোরানো হচ্ছে এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। নমস্কার।